হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগের দাস প্রথা সম্পর্কে, অর্থাৎ মৌর্য যুগের যে দাস প্রথা রয়েছে সেই টপিকটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন আর তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র যে 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারে প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মৌর্য যুগের দাস প্রথা নিয়ে আলোচনা করবো মূলত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই মৌর্য যুগেও কিন্তু দাস প্রথাটা প্রচলিত ছিল। বলেছে এই যুগে দাসত্বের বিভিন্ন উৎস ছিল, যেমন দারিদ্র, আত্মবিক্রয়, যুদ্ধ বন্দিত্ব, জন্মসূত্র এবং হচ্ছে যে শাস্তি প্রভৃতি। অর্থাৎ মৌর্য যুগে এসেও আমরা কি দেখতে পাবো, এই দাস প্রথাটা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং এই যে দাস প্রথা আছে বা দাসত্ব যে বিষয়টা আছে, এটার উৎস অর্থাৎ কিভাবে এই দাস সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এই দাসত্বের বা দাস প্রথার কিন্তু বিভিন্ন উৎস রয়েছে, বিভিন্নভাবে কিন্তু একটা দাস বা কৃতদাসের কিন্তু সৃষ্টি হয়। তাহলে মৌর্য যুগে কিভাবে একটা দাসের সৃষ্টি হচ্ছে বা কিভাবে একটা কৃতদাসের সৃষ্টি হচ্ছে? দেখো, দারিদ্র থেকে, অর্থাৎ কেউ দরিদ্র, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেইখান থেকে সে আর কি দাস হিসেবে কিন্তু তাকে গণ্য করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে আত্মবিক্রয়, অর্থাৎ অভাবের তাড়নায় কেউ নিজেকে বিক্রি করে, অর্থাৎ আত্মবিক্রয় হয়ে কি হচ্ছে, দাসে পরিণত হচ্ছে। ঠিক আছে? এছাড়াও কি রয়েছে, যুদ্ধ বন্দিত্ব, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা যুদ্ধ হয়েছে, সেক্ষেত্রে কোনো যুদ্ধ বন্দিত্ব হয়েছে, যুদ্ধে বন্দী হয়েছে এবং যুদ্ধে বন্দী থেকে কি হচ্ছে, সে দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। তারপরে রয়েছে হচ্ছে দেখো জন্মসূত্র, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ জন্ম হওয়ার পর থেকে কি হচ্ছে, একজন দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে শাস্তি, অর্থাৎ শাস্তি দানের মাধ্যমেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই দাস বা কৃতদাসের কিন্তু সৃষ্টি হচ্ছে। সুতরাং এই যে দাস প্রথা আছে বা কৃতদাস প্রথা রয়েছে, যে এই বিষয়টা, এই দাসত্বের বিভিন্ন উৎস রয়েছে এবং দাস সৃষ্টির পেছনে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। যেমন এখানে কিছুটা বলা হয়েছে দারিদ্র, আত্মবিক্রয়, যুদ্ধবন্দিত্ব, বিভিন্ন বিষয়গুলো। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে দেখো, দেশীয় ও বৈদেশিক সাহিত্যিক উপাদান থেকে মৌর্য যুগের দাস প্রথা সম্পর্কে অবহিত হওয়া যায়। অর্থাৎ এই যে উপাদান রয়েছে, ঠিক আছে, মূলত বিশেষ করে সাহিত্যিক উপাদান, দেশীয় এবং বৈদেশিক যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে, সেখান থেকে মূলত আমরা এই মৌর্য যুগের দাস প্রথাটা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, মৌর্য যুগে দাস প্রথা ছিল, তবে তা একটি স্বীকৃত প্রতিষ্ঠান কিন্তু ছিল না। মানে মৌর্য যুগে দাস প্রথাটা তো ছিল ঠিকই, কিন্তু সেটা একটা স্বীকৃত প্রতিষ্ঠান কিন্তু ছিল না। আচ্ছা, তারপরে বলেছে গ্রিস ও রোমের দাস প্রথার চেয়ে ভিন্ন, অর্থাৎ এই যে মৌর্য যুগের যে দাস প্রথাটা আছে, এটা কিন্তু গ্রিস আর রোমের যে দাস প্রথা সেটার থেকে কিন্তু অনেকটা ভিন্ন ছিল, অর্থাৎ অনেকটা কিন্তু আলাদা ছিল। আচ্ছা, তারপর রয়েছে অর্থনীতি দাস প্রথার ওপর একান্ত নির্ভরশীল ছিল না, অর্থাৎ এই যে মৌর্য যুগের যে অর্থনীতিটা ছিল, সেটা কিন্তু পুরোপুরিভাবে যে দাস প্রথার উপর নিয়ন্ত্রণ ছিল সেটা কিন্তু না, নির্ভরশীল ছিল সেটা কিন্তু ছিল না। আচ্ছা, তারপরে রয়েছে দাসদের নিজ কর্মে নিযুক্ত করা হতো না। তারপরে বলেছে অর্থশাস্ত্রে কৃতদাসদের প্রতি নিষ্ঠুর ও অমানবিক অত্যাচার নিষেধ করা হয়েছে। অর্থাৎ অর্থশাস্ত্র যেটা রচয়িতা ছিল কৌটিল্য, ঠিক আছে, তো সেই কৌটিল্যের অর্থশাস্ত্রে এই যে কৃতদাসদের প্রতি যে কোনো নিষ্ঠুর ব্যবহার করা হবে বা অমানবিক কোনো অত্যাচার যে করা হতো, এটা কিন্তু একেবারে নিষেধ ছিল বা নিষিদ্ধ বলে কিন্তু এই বিষয়টা ছিল। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথেও বলা যায় যে
এমনকি বিশেষ বিশেষ পরিস্থিতিতে দাসত্ব থেকে কিন্তু কি হতো, মুক্তি লাভের বিধানও কিন্তু দেওয়া হয়েছে। যদিও মেগাস্থেনিস লিখেছেন ভারতে সেই সময় দাস প্রথা ছিল না, অর্থাৎ এই বিষয়টা নিয়েও দেখা যায় যে কোনো না কোনো ক্ষেত্রেই একটা বিতর্কিত বিষয় রয়েছে যে আদৌ কি মৌর্য যুগে দাস প্রথা প্রচলিত ছিল। যেমন বিশেষভাবে ক্ষেত্রে আগের স্লাইডের মাধ্যমে তোমাদের সঙ্গে মৌর্য যুগের দাস প্রথা নিয়ে আলোচনা করলাম। তো সেক্ষেত্রে লাস্ট লাইনে আবার মেগাস্থেনিস কি বলেছেন, এখানে লিখেছেন যে ভারতে সেই সময় কিন্তু দাস প্রথাটা প্রচলিত ছিল না। ইতিহাসের কিন্তু বিভিন্ন বিষয়গুলোর মধ্যে আমরা কি দেখতে পারবো, ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মত পার্থক্য লক্ষ্য করা যায়। মত পার্থক্য অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক সেক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়ে থাকেন এবং সেখানেই দেখা যায় একটা বিতর্কিত বিষয় কিন্তু রয়েছে। তো এই যে মৌর্য যুগের যে দাস প্রথা রয়েছে, দাস প্রথার উৎস কি রয়েছে, দাস প্রথা সম্পর্কে আমরা কোন উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি এবং দাস প্রথা সম্পর্কে আরো যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।